আমি যত দ্রুতই হাঁটছি না কেন রিফানকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়ে অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলো, ততটা মাথায় নিলাম না। আচ্ছা রিফান ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে? আজ 5 বছর যাবৎ আমি একাই থাকি, আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয়ও করছে। একা থাকে সে, আমার কোনো ক্ষতি করবে না তো? এক মনে বলছে তাকে বিশ্বাস না করি, আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গাও নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখেছি, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলায় আমিও অনেক দেখেছি, তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না, আমি অনেক ভালো ছেলে। আমি হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনলো কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। রিফান ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না, তবে আমি যা জানি তা দিয়ে কারোর ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই। ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতে সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 3 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি ওইখানেই থাকি, তুমি যাও বাড়িতে। সেখানে সেলিম চাচাকে পাবে, তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছো, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে, তাহলে সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করেই আমি চলে আসব। এখন যাও তুমি, যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে। এই বলে রিফান ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ! এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে। কি আর করার, দেখে গিয়ে বাসায় জায়গা হয় কিনা তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম। মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকবো? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই, বাবা সত্যিই আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে ফুল গাছে পানি দিচ্ছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পরে নিচে আসলো এবং জিজ্ঞেস করলো, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম রিফান ভাইয়ের কথা বলবো, যে উনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো একই কথা। তখন আমি রিফান ভাইয়ের শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে, মানে যে কাউকে থাকতে দিব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে। সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একটা মেয়ে, বিপদে পড়েছো, তাই তোমাকে থাকতে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে, অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, জংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুললো। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই বিরাট এক ধাক্কা খেলাম। রিফান ভাইয়া রুমে বসে আছে। আমি হা করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে পিচ্ছি রিদিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম।